ওয়েলকাম টু অডিলাভ বুক। আজকে আপনারা শুনবেন জর্জ সোরোসের লেখা দ্য আলকেমি অফ ফাইন্যান্স এই বইটির একটি ফ্ল্যাশ সামারি। চলুন আমরা ফ্ল্যাশ সামারিটি দেখার চেষ্টা করি। আপনারা চাইলে এই বইয়ের সম্পূর্ণ অডিও বুক চ্যাপ্টার বাই চ্যাপ্টার সেটাও শুনতে পারেন, আমাদের চ্যানেলে সেই ভিডিওটি দেওয়া আছে। আর্থিক বাজার মানে শুধুই সংখ্যার খেলা নয়, এটি মানুষের প্রত্যাশা, বিশ্বাস ও মানসিকতা এবং সিদ্ধান্তের জটিল সমন্বয়ে একটি দৃশ্যমান মঞ্চ। যিনি একটি জটিল বাজারকে গভীরভাবে বিশ্লেষণ করেছেন তিনি হচ্ছেন জর্জ সোরোস, একজন বিশাল প্রভাবশালী বিনিয়োগকারী এবং অর্থনীতিবিদ, যিনি তার জীবন এবং অভিজ্ঞতার মাধ্যমে প্রমাণ করেছে কিভাবে মানুষের আচরণ বাজারকে গঠন করে এবং আবার বাজারকে পরিবর্তনে মানুষের আচরণকে প্রভাবিত। তার বই দ্য আলকেমি অফ ফাইন্যান্স এটি অন্তর্দৃষ্টিপূর্ণ প্রদানের একটি যুগান্তকারী সৃষ্টি। এই বইটি কেবল বিনিয়োগের কৌশল নিয়েই লেখা নয়, বরং এটি মানুষের আচরণ, বাজারের অস্থিরতা এবং অর্থনৈতিক তত্ত্বের সীমাবদ্ধতাকে নিয়ে লেখা হয়েছে। সোরোস তার রিফ্লেক্সিবিলিটি তত্ত্বের মাধ্যমে দেখিয়েছেন যে বাজার কখনো স্থির নয় এবং মানুষের প্রত্যাশা, আশা ও বিশ্বাস বাজারের মৌলিক বাস্তবতাকে প্রভাবিত করে। তিনি বাস্তব অভিজ্ঞতা ও ইতিহাসের উদাহরণ দেখিয়ে বলেছেন কিভাবে এই থিওরি বা তত্ত্ব বাস্তব বিনিয়োগের সিদ্ধান্তে প্রয়োগ করা যায়। এই বইয়ের মাধ্যমে পাঠকরা শিখতে পারবেন কেবল বিনিয়োগের কৌশলই নয়, বরং একটি দার্শনিক দৃষ্টিভঙ্গি যা বাজারের জটিলতা, মানুষের আচরণ এবং আর্থিক সিদ্ধান্তর অন্তর্দৃষ্টি প্রদান করে। এটি একটি গাইড ও জীবনমুখী বই যা বোঝায় কিভাবে অর্থ ও মানসিকতা এবং বাস্তবতার মধ্যে সমন্বয় ঘটিয়ে মার্কেট বা বাজারের পরিবর্তনশীল পরিস্থিতিতে স্থিতিশীল সিদ্ধান্ত নেওয়া যায়। 1987 সালে জর্জ সোরোস বিশ্বের একজন প্রখ্যাত বিনিয়োগকারী ও ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট ও দার্শনিক তার বই দ্য আলকেমি অফ ফাইন্যান্স প্রকাশ করেন। এই বইটি শুধুমাত্র বিনিয়োগের কৌশল নিয়েই নয়, বরং আর্থিক বাজারের জটিলতা, মানুষের মানসিকতা এবং বাজারের মানসিক প্রভাবের উপর গভীর দৃষ্টিভঙ্গি প্রদান করে। লেখক সোরোস তার অভিজ্ঞতা ও দর্শনের যুক্ত করেছেন এক অভিনব থিওরির সঙ্গে, যাকে তিনি রিফ্লেক্সিভিটি বা প্রতিফলন তত্ত্ব নামে অভিহিত করেছেন। এই থিওরিটি বুঝতে পারলে বোঝা যায় কিভাবে বাজারের মানুষের প্রত্যাশা, আচরণ ও বাজারের বাস্তবতা পরস্পরকে প্রভাবিত করে। সোরোসের দার্শনিক ভিত্তি, অর্থাৎ সোরোস চিন্তার মূল ভিত্তি এসেছে তার শিক্ষা জীবন থেকে, বিশেষ করে লন্ডন স্কুল অফ ইকোনমিস্ট কার্ল পপার অর্থাৎ এর অধীনে পড়ার সময়। পপারের দর্শনে বলা হয়েছে যে জ্ঞান মূলত কল্পনা ও প্রত্যাখ্যান অর্থাৎ এর মাধ্যমে বৃদ্ধি পায়, অর্থাৎ আমরা কিছু অনুমান করি, তা যাচাই করি এবং ভুল প্রমাণিত হলে নতুন করে ধারণা গ্রহণ করি। সোরোস এই দর্শনকে অর্থনীতির প্রয়োগ করেন। তিনি দেখান যে আর্থিক বাজার শুধুমাত্র সংখ্যা বা মৌলিক তত্ত্ব দ্বারা নয়, বরং মানুষের চিন্তা, প্রত্যাশা দ্বারা গঠিত। তাই বাজারের আচরণকে বোঝায় কেবল স্থির মডেলই যথেষ্ট নয়, বরং আমাদেরকে মানুষের মানসিকতা ও বোধগম্যতার বিবেচনা করতে হয়। 2. রিফ্লেক্সিভিটি থিওরি। রিফ্লেক্সিভিটি হলো সোরোসের প্রধান আবিষ্কার। সাধারণত অর্থনৈতিক তত্ত্ব অনুযায়ী বাজার সর্বদা সমতা অর্থাৎ ইকুইলিব্রিয়ামের দিকে চলে, যেখানে মূল্য সব তথ্যর পরিকল্পিত প্রতিফলন। কিন্তু সোরোস দেখিয়েছেন যে বাস্তব জীবনে অর্থাৎ বাস্তবে বাজারের মানুষের প্রত্যাশা, অনুভূতি ও ভুল ধারণা প্রায়শই বাজারের মৌলিক বিষয়গুলোকে প্রভাবিত করে। এই প্রক্রিয়া তিনি স্বপরিচিত প্রক্রিয়া হিসাবে বলেছেন, অর্থাৎ উদাহরণ হিসাবে তিনি দেখিয়েছেন একটি চমৎকার উদাহরণ। যদি বিনিয়োগকারীরা একটি কোম্পানির শেষে অতিরিক্ত উচ্চ মূল্য কিনতে শুরু করে, তবে তা ক্রমে চাপে শেয়ারের মূল্য আরও বাড়তে থাকে। পরবর্তীতে এই মূল্য বৃদ্ধি আবার মানুষকে আরও কেনার জন্য উৎসাহিত করে, ফলে বাজারে একটা বুম এবং বাস্ট চক্রের মধ্য দিয়ে যায়, যা ঐতিহ্যবাহী সমতা তত্ত্ব দ্বারা ব্যাখ্যা করা যায় না। সোরোস তার বইয়ের বিভিন্ন ঐতিহাসিক উদাহরণের ব্যবহার করে দেখিয়েছেন যে 1987 সালে স্টক মার্কেটের ধস, 1992 সালে ব্ল্যাক ওয়েডনেসডে মুদ্রা সংকট ও ঘটনাগুলোকে মানুষের মানসিকতা ও বাজারের ভুল ধারণা কিভাবে বিপুলভাবে প্রভাবিত করে তা তিনি বিশ্লেষণ করে দেখিয়েছেন। 3. বিনিয়োগের কৌশল ও রিফ্লেক্সিভিটির ব্যবহার। সোরোস তার কোয়ান্টাম ফাউন্ড এর অভিজ্ঞতা ও তত্ত্বের বাস্তবতার নিরীক্ষে তিনি সেরা উদাহরণ দিয়েছেন।
তিনি তার প্রতিটি বিনিয়োগের বিশদ নোট রাখতেন যাতে তার মানসিক প্রক্রিয়া ও কৌশল বোঝা যায়। 1992 সালে তিনি বুঝতে পারলেন যে ব্রিটিশ পাউন্ড অত্যাধিক মূল্যায়িত। তিনি তার শেয়ার বাজারে পাউন্ডের বিপরীতে শেয়ার বিক্রয় অর্থাৎ শর্ট সেলিং শুরু করেন। মানুষ যে পাউন্ডের দাম স্থিতিশীলভাবে হবে বলে আশা করেছিল কিন্তু তা ভেঙে যায় এবং সরোজ $1 বিলিয়নেরও বেশি লাভ করে। এই উদাহরণ দেখায় যে বাজার সফল হওয়ার জন্য শুধু সংখ্যা ও মৌলিক বিশ্লেষণই যথেষ্ট নয়, বরং মানুষের মানসিকতা, প্রত্যাশা ও ভুল বোঝাবুঝির গুরুত্বপূর্ণ। সরোজ মনে করেন যে বিনিয়োগকারীদের স্থির মডেলের উপর নির্ভর করে না, বরং বাজার পরিবর্তনশীল পরিস্থিতিতে খাপ খাইয়ে চলতে হবে। চতুর্থ, প্রচলিত অর্থনৈতিক থিওরি অর্থাৎ প্রচলিত অর্থনৈতিক তত্ত্বের সমালোচনা। জর্জ সোরস প্রচলিত অর্থনৈতিক তত্ত্বকে সমালোচনা করেছেন। তিনি দেখিয়েছেন যে প্রচলিত মডেলগুলি বাজারে খুব সরলভাবে দেখায় এবং মানুষের ভুল বোঝার ক্ষমতাকে উপেক্ষা করে। এই মডেলগুলো সম্পূর্ণভাবে বাজারের অস্থিরতা, উত্থান পতন বোঝার অক্ষম। তিনি ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের উপর একটি সীমাবদ্ধতাও তুলে ধরেছেন, অর্থাৎ এটি কিছু তথ্য দেয় যে কিন্তু বাজারের সমস্ত আচরণ ব্যাখ্যা করতে পারে না, বরং মানুষের প্রত্যাশা, বাস্তবতা, সৃষ্টি, ফিডব্যাক লুপকে বিবেচনা করে বাজারের গতিবিধি আরও স্পষ্টভাবে বোঝা যায়। পঞ্চম, বিনিয়োগকারী ও নীতি নির্ধারকদের জন্য প্রভাব। সোরসের তত্ত্ব বিনিয়োগকারী ও নীতি নির্ধারকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিনিয়োগকারীদের জন্য রিফ্লেক্সিবিলিটি বোঝার মাধ্যমে তারা বাজারের আচরণ পূর্বাভাস করতে পারে এবং ঝুঁকি কমাতে পারে। মানুষের ভুল ধারণা ও প্রত্যাশার প্রভাব বাজার কেমনভাবে পড়তে পারে তা বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নীতি নির্ধারকদের জন্য বাজার অর্থাৎ স্বসংশোধনশীল নয়, তাই নিয়ন্ত্রণ ও নজিরদারি অপরিহার্য। সোরস দেখিয়েছেন যে বাজার সৃষ্টির সম্ভাব্য ঝুঁকি কমাতে সক্রিয় নীতির প্রয়োজন। নিয়ন্ত্রণ সংস্থাগুলি বাজারের জটিলতা ও সিস্টেম্যাটিক ঝুঁকি মাথায় রেখে পদক্ষেপ নিতে হবে। ষষ্ঠ, সোরসের উত্তরাধিকার ও প্রাসঙ্গিকতা নিয়ে তিনি কিছু বলেছেন। তার দ্য আলকেমি অফ ফাইন্যান্স এখন শুধু আর্থিক অর্থনীতির ক্ষেত্রে একটি ভিত্তিমূলক বই নয়, বরং এটি রিফ্লেক্সিবিলিটির তত্ত্ব, বিভিন্ন গবেষণা ও বাস্তব জীবনের উদাহরণ প্রয়োগ করা হয়েছে, যেমন অ্যাসেট বুবল বা আর্থিক সংকট। সোরস বিশ্লেষণ করে আজও বিনিয়োগকারীদের জন্য প্রেরণা ও বাজারের জটিলতা বোঝার জন্য গুরুত্বপূর্ণ। সোরসের কাজ বোঝায় যে বাজারের বাস্তবতা ও মানুষের প্রত্যাশার মধ্যে সম্পর্ক বোঝা জরুরি। শুধুমাত্র স্থির মডেল ও সংখ্যার উপর নির্ভর করে বাজারের সাফল্য আসে না। বিনিয়োগকারীদের মানুষের আচরণ, মানসিকতা ও বাজার পরিবর্তনশীল পরিস্থিতির উপরে বিবেচনা করতে হয়। অর্থাৎ জর্জ সোরসের দ্য আলকেমি অফ ফাইন্যান্স একটি যুগান্তকারী গ্রন্থ ও বই, যা বিনিয়োগকারীদের কৌশল ও আর্থিক বাজারের মানসিকতা ও জটিলতা বোঝায়। তিনি প্রচলিত অর্থনীতির থিওরি বা তত্ত্বকে তিনি চ্যালেঞ্জ করে রিফ্লেক্সিবিলিটির তত্ত্বের মাধ্যমে দেখিয়েছেন যে কীভাবে প্রত্যাশা, মানসিকতা ও বাজারের বাস্তবতা পরস্পরের মধ্যে ক্রমাগত প্রভাব ফেলে। বিনিয়োগকারীদের জন্য এটি শুধুমাত্র লাভেরই কৌশল নয়, বরং এটি একটি দৃষ্টিভঙ্গি যা তাদের বাস্তবতা ও বাজারের বাস্তবতা এবং মানুষের আচরণগত সংমিশ্রণকে বোঝায়। নীতি নির্ধারণদের জন্য এটি গুরুত্বপূর্ণ কারণ এটি দেখায় যে বাজারে স্বসংশোধনশীল নয়, বরং প্রয়োজন নিয়ন্ত্রণ ও নীতি নির্ধারণ। তার সর্বশেষে দ্য আলকেমি অফ ফাইন্যান্স একটি দার্শনিক ও প্রায়োগিক দৃষ্টিকোণ উভয়ই প্রদান করে, যা অর্থনীতির জটিলতা, বিনিয়োগের সিদ্ধান্তর পেছনে মানসিকতা প্রভাব ফেলে। এই বইতে চমৎকার কিছু এক্সাম্পল দেওয়া আছে, 4 থেকে 5টা। আমরা এখন 4 থেকে 5টা বা 4টা এক্সাম্পল দেখার চেষ্টা করব। যেমন এক্সাম্পল নাম্বার 1, রিফ্লেক্সিবিলিটি থিওরি। বিনিয়োগকারীর প্রত্যাশা বাজারের দাম বৃদ্ধি বাস্তব অর্থনীতির প্রভাবিত করে, আবার নতুন প্রত্যাশা তৈরি করে। অর্থাৎ 2000 সালের .com বাবেল। বিনিয়োগকারীরা বিশ্বাস করেছিল যে ইন্টারনেট কোম্পানিগুলো ভবিষ্যৎ দুনিয়া বদলে দেবে। সবাই শেয়ার কিনতে শুরু করলো, ফলে শেয়ারের দাম আকাশ ছোঁয়া হলো। কোম্পানিগুলো অতিরিক্ত টাকা পেল, নতুন অফিস খুলল, প্রচুর কর্মচারী নিয়োগ দিল। এই বাস্তব কার্যক্রম দেখে বিনিয়োগকারীরা আরও বেশি আস্থা পেল,
ফলে দাম আরও বাড়ল। কিন্তু একটি সময় দেখা গেল যে বাস্তবতা প্রকাশ পেল, সব কোম্পানি টিকে থাকতে পারল না, অর্থাৎ বাবল ফেটে গেল আর বাজার ভেঙে পড়ল। অর্থাৎ এই এক্সাম্পল থেকে তিনি আমাদের যে শিক্ষামূলক বিষয়টি দেখানোর চেষ্টা করেছেন সেটি হলো বাজারের দাম সবসময় বাস্তব অবস্থার প্রতিফলন নয়, বরং মানুষের প্রত্যাশাও দামকে বাস্তবে প্রভাবিত করতে পারে। এক্সাম্পল 2, সরস বনাম ব্রিটিশ পাউন্ড, অর্থাৎ 1992 সালে যে কারেন্সি সংকট হয় সেইটাই এই এক্সাম্পলের ভিতরে দেখানো হয়েছে। অর্থাৎ বিনিয়োগকারীদের আস্থা হারালে অর্থাৎ কারেন্সির মান ভেঙে যায়, মানে অর্থ বা মুদ্রার দাম ভেঙে পড়ে। 1992 সালে ব্রিটেনের যে এক্সচেঞ্জের যে রেট এটা ছিল, সেখানে তাদের প্রতিশ্রুতি ছিল যে পাউন্ডকে একটা নির্দিষ্ট মানে রাখা। সোরস বুঝতে পারলো যে ব্রিটিশ অর্থনীতি দুর্বল, তাদের উচ্চ সুদের হার টেকসই নয়। তিনি বিশাল অঙ্কের শর্ট সেল করলেন, অর্থাৎ পাউন্ড বিক্রি করে দিলেন এই বিশ্বাসে যে দাম কমবে। তার মতে আরও অনেক বিনিয়োগকারীরাও এই কাজ করলো। ব্রিটিশ সরকার প্রচুর ডলার দিয়ে পাউন্ডের দাম ধরে রাখতে চাইলেও শেষ পর্যন্ত ব্যর্থ হলো, পাউন্ড ভেঙে পড়ল। সোরস একদিনে প্রায় $1 বিলিয়ন প্রফিট করলেন। অর্থাৎ সরকারের প্রতিশ্রুতি থেকেও বিনিয়োগকারীদের প্রত্যাশা অনেক বেশি শক্তিশালী। অর্থাৎ মার্কেটে বা বাজারকে দীর্ঘ সময় ধরে রাখা যায় না যদি বাস্তব অর্থনীতি দুর্বল হয়। এক্সাম্পল 3, উদাহরণ 3, শেয়ার বাজারের ভয় ও আতঙ্ক, অর্থাৎ 2004 সালের আর্থিক সংকট। ভয় ও আতঙ্ক বাজারকে অতিরিক্ত নিচে নামিয়ে আনে। অর্থাৎ 2004 সালে মার্কিন সাবপ্রাইম মর্টগেজ সংকটে শুরু হলো। প্রথমে কিছু হাউজিং কোম্পানি ব্যর্থ হতে লাগলো, এরপরে গুজব ও ভয় ছড়িয়ে পড়লো যে পুরো ব্যাংকিং সিস্টেম ক্লাপস করবে। অর্থাৎ বিনিয়োগকারীরা আতঙ্কিত হয়ে শেয়ার সেল করা শুরু করলো। এর ফলে দাম এত নিচে নেমে গেল যে অনেক সময় ভালো কোম্পানিও বাজার মূল্য ভেঙে পড়ল, যদিও তাদের মৌলিক অবস্থা অতটাও খারাপ ছিল না, ফান্ডামেন্টাল খুবই মোটামুটি ভালো ছিল। আতঙ্কে মানুষের সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করলো বাজারের বাস্তবতা থেকেও বেশি নিচে পড়ে যায়। এটি একটি রিফ্লেক্সিভিটির অর্থাৎ নেতিবাচক চক্র। উদাহরণ 4, সুদের হার পরিবর্তন অর্থাৎ বিনিয়োগের দিক পরিবর্তন। সুদের হার বিনিয়োগকারীরা আস্থা ও মূলধনের প্রবাহ নির্ধারণ করে। ধরা যাক আমেরিকা ফেডারেল রিজার্ভ সুদের হার কমিয়ে দিল, ব্যাংক থেকে ঋণ নেওয়া সহজ হলো এবং বিনিয়োগকারীরা ঋণ নিয়ে শেয়ার, সম্পত্তি ও ব্যবসায় বিনিয়োগ শুরু করলো। ফলে বাজারে টাকা প্রবাহ বেড়ে গেল, শেয়ারের দাম বাড়ল। কিন্তু যখন সুদের হার হঠাৎ বেড়ে যায় ও ঋণ নেওয়া কঠিন হয়ে যায় আর টাকা সংকট দেখা যায়, যেটা বাজারের পতন শুরু হয়। অর্থাৎ এটা থেকে আমাদের শিক্ষামূলক হিসাবে যেটা গ্রহণ করতে পারি সেটা হলো কেবল নীতি নয়, বরং বিনিয়োগকারীরা এই নীতিকে কিভাবে গ্রহণ করছে সেটা বাজারকে চালায়। অর্থাৎ জর্জ সোরস আমাদের শিখিয়েছেন যে বাজার কখনো সম্পূর্ণ যৌক্তিক নয়, এটি মানুষের মানসিকতা, প্রত্যাশা, ভয়, লোভ এবং ভুলের প্রতিফলন। তাই বিনিয়োগে সফল হতে হলে শুধু সূত্র ও সংখ্যার উপর নির্ভর করা যাবে না, আপনাকে বুঝতে হবে যে মানুষের আচরণ এবং বাজার তাদের প্রত্যাশার প্রভাব। অর্থাৎ আমরা এই বিষয়গুলো থেকে যে কোর টার্ম অর্থাৎ মূল বিষয়গুলো হিসাবে ধরতে পারি এই ফ্ল্যাশ সামারি থেকে, সেটি হলো যেমন নাম্বার 1, ফ্লেক্সিবিলিটি বোঝা, অর্থাৎ বাজার শুধু বাস্তবতাকে প্রতিফলন করে না, বরং মানুষের বিশ্বাস ও বাস্তবতাকে প্রভাবিত করে। নাম্বার 2, ভয় ও লোভ নিয়ন্ত্রণ করা। বিনিয়োগের আগে নিয়ন্ত্রণ রাখতে পারলেই আপনি বাজারের ওঠানামা সুযোগ কাজে লাগাতে পারবেন। নাম্বার 3, বাস্তব উদাহরণ থেকে শেখা। সোরস নিজে যেমন ব্রিটিশ পাউন্ড সংকট ও শেয়ার বাজার ওঠানামার সুযোগ নিয়েছেন, তেমনি আপনিও শিক্ষার মাধ্যমে নিজস্ব কৌশল তৈরি করবেন এবং সেই কৌশল অনুযায়ী আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। নাম্বার 4, নতুন দৃষ্টিভঙ্গি। বাজার ও অর্থনীতি কেবল সংখ্যার নয়, এটি মানুষের মন ও সমাজের চিত্র। এটি বোঝার ক্ষমতা আপনাকে অন্যদের চেয়ে এগিয়ে রাখবে। অর্থাৎ কিভাবে এই বই আপনার জীবনে প্রভাব ফেলতে পারে, যদি এই প্রশ্নটার উত্তরটা আমরা আসি তাহলে বলতে পারি এই বই শুধু বিনিয়োগকারীদের জন্যই নয়, এটি জীবনের সিদ্ধান্ত নেওয়ার জন্যও আপনাকে দিশা দেয়। অর্থাৎ আপনি যদি জীবনে ঝুঁকি নেন,
নতুন উদ্যোগ শুরু করেন বা ব্যবসা করেন, তাহলে মানুষের প্রত্যাশা ও আচরণ বোঝা আপনাকে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। অর্থাৎ ভয় ও ভুল ধারণা মানুষের সিদ্ধান্ত প্রভাবিত করে, কিন্তু সঠিক জ্ঞান থাকলে আপনি সেই মানসিক প্রভাবের সুযোগ কাজে লাগাতে পারবেন। অর্থাৎ জর্জ সোরসের উদাহরণ থেকে আমরা যে শিক্ষামূলক বিষয়টা গ্রহণ করতে পারি, সাফল্য আসে যখন আপনি বাস্তবতা এবং মানুষের মানসিকতা একসাথে। এই বই আপনাকে শেখাবে কেবল বাজার নয়, নিজের মন, আস্থা ও ধৈর্যের নিয়ন্ত্রণ করে বড় লক্ষ্য অর্জন করা যায়। অর্থাৎ সর্বশেষ যদি আমরা বলতে পারি, একটা ফাইনাল মেসেজ দেওয়ার চেষ্টা করি এই ফ্ল্যাশ সামারি থেকে, তাহলে সেটা হতে পারে বাজারের রহস্য নয়, মানুষের মানসিকতা হলো সবচেয়ে বড় শক্তি। যদি আপনি সেটা বুঝতে পারেন, তাহলে আপনার আর্থিক, পেশাগত ও ব্যক্তিগত জীবন সব জায়গায় সফলতা আসবে। এটাই হচ্ছে এই বইয়ের কোরটা। তো আমরা এরই মাধ্যমে এই বইয়ের একটি খুব ছোট করে ফ্ল্যাশ সামারি দেখার চেষ্টা করেছি। আশা করি এই কনসেপ্টটি আপনাদের ব্যক্তিগত জীবনে ভালো লাগবে, ফাইন্যান্সিয়াল ফ্রিডমে ও ফাইন্যান্সিয়াল নলেজে আপনাকে সাহায্য করবে। নতুন একটি এপিসোড খুব শীঘ্রই আসবে ফাইন্যান্সিয়াল উপরে। ততদিন পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।